সবাইকে লার্নমেট ইংলিশ চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা ইংরেজি শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে সেন্টেন্স। আমরা যদি আমাদের মনের ভাব প্রকাশ করতে চাই, সেটা যে কোনো ভাষাতেই হোক, তাহলে আমাদের কিন্তু সেন্টেন্স দিয়েই সেটা করতে হয়, বাক্য দিয়ে। তাই যদি আমরা আমাদের মনের ভাবটা ঠিকঠাক প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে সেন্টেন্স জানতে হবে। তো আমাদের মনে হতে পারে যে সেন্টেন্সটা খুব সহজ একটা ব্যাপার, কারণ আমরা খুব ছোটোবেলা থেকেই সেন্টেন্স পড়ছি। সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আমাদের মুশকিলটা হয় কখন, যখন আমরা ইংরেজিতে সেই সেন্টেন্সগুলো গঠন করতে যাই, ইংরেজিতে আমাদের মনের ভাবটা বলতে যাই, আমাদের কিন্তু তখন প্রবলেমটা হয়। তো সেন্টেন্স যেমন খুব সহজ একটা ব্যাপার, কিন্তু গঠন করতে গেলে আমরা অনেক সময় হোঁচট খাই। তাই সেন্টেন্সের গঠনটা আমাদের কিন্তু ঠিকঠাক জানতে হবে, যদি আমরা ইংরেজিতে মনের ভাব লিখে অথবা বলে প্রকাশ করতে চাই। তাই আমরা যাতে সহজে ইংরেজিতে এই সেন্টেন্সগুলো গঠন করতে পারি, সেটি আজকে আমরা শিখব। আজকের ক্লাসে এই ক্লাসটি করাতে করাতে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেব, যেগুলো তোমরা যদি ঠিকঠাক ফলো করতে পারো, তাহলে যে কোনো ধরনের সেন্টেন্স তোমরা খুব সহজেই ইংরেজিতে তৈরি করতে পারবে, সেগুলোকে ফ্লুয়েন্টলি বলতে পারবে এবং সহজে লিখতেও পারবে। তাই আজকে আমরা সেন্টেন্স নিয়ে সব কিছু জানব। আজকের ক্লাসে আমরা জানব সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি, কিভাবে সহজে যে কোনো সেন্টেন্স গঠন করা যায়। তো প্রথমে আমরা জানব সেন্টেন্স কাকে বলে। আমরা ছোটোবেলা থেকেই পড়েছি বইয়ে যে দুই বা তার বেশি ওয়ার্ড পরপর বসে মনের ভাব যখন প্রকাশ করে, তখন সেটা হবে সেন্টেন্স। এখন সংজ্ঞাটা একটু চেঞ্জ হয়েছে। এখন দুই বা তার বেশি নয়, একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স গঠন করা যায়। যেমন তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে হ্যাভ ইউ সিন দ্য টাইগার, তুমি কি বাঘটি দেখেছো? তুমি বললে ইয়েস। এই ইয়েস ওয়ার্ডটি দিয়েই তুমি কিন্তু তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারছো। তুমি বলতে চাইছো যে ইয়েস আই হ্যাভ সিন দ্য টাইগার। অথবা তোমাকে কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, তুমি বললে পলাশ। অর্থাৎ একটা ওয়ার্ড দিয়েই তুমি তোমার মনের ভাবটা প্রকাশ করছো। তো এখন আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, এক বা তার বেশি ওয়ার্ড দিয়ে যদি আমরা আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, তখনই তাকে আমরা সেন্টেন্স বলবো। ধরো একটা সেন্টেন্স বললাম যে আই বার্ড এ সি, এটা কি কোনো সেন্টেন্স হলো? দেখো এখানে কিন্তু দুইয়ের বেশি ওয়ার্ড রয়েছে, সেগুলো পরপর বসেছে, কিন্তু এই ওয়ার্ড গুচ্ছ দিয়ে মনের ভাব কিন্তু প্রকাশ হচ্ছে না। আমাদের মনের ভাব তখনই প্রকাশ হবে যখন আমরা বলবো আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি। ওয়ার্ডগুলো পরপর বসিয়েছি এবং সেটা দিয়ে যখন মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ হবে, তখন সেটা হবে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলে বোঝা গেল। এবার আমরা দেখব সেন্টেন্স কত প্রকার। এবার এই সেন্টেন্সকে ফাংশন অনুযায়ী এবং স্ট্রাকচার অনুযায়ী ভাগ করা যায়। ফাংশন অর্থাৎ কাজ অনুযায়ী, এরা কি কাজ করে, তো সেই অনুযায়ী ফাংশন অনুযায়ী আমরা সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করে থাকি। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, 5টি ভাগে ভাগ করে থাকি। এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সকে 3টি ভাগে ভাগ করে থাকি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আজকে আমরা শুধু এই ফাংশন অনুযায়ী, কাজ অনুযায়ী যে 5টা ভাগ করে থাকি, এটা নিয়ে আলোচনা করব। এই 5টা সেন্টেন্সের গঠন যদি আমরা জানি, তাহলে আমরা যে কোনো ধরনের সেন্টেন্স শুদ্ধভাবে বলতে পারবো এবং লিখতে পারবো। এবার আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে 3টে ভাগে ভাগ করে থাকি। এটা নিয়ে আমি অলরেডি বিস্তৃত আলোচনা করেছি।
প্রত্যেকটি বিষয়ের উপর, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, প্রত্যেকটি বিষয়ের উপর ডেডিকেটেড ভিডিও রয়েছে। তোমরা একবার প্লে লিস্টটা চেক করে ভিডিওগুলো দেখে নেবে, আমি ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিব। তাহলে আমরা এই স্ট্রাকচার নিয়ে যে বিষয়টা রয়েছে, যে সেন্টেন্সগুলো রয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করছি না। আমরা আজকে ফাংশন অনুযায়ী, কাজ অনুযায়ী যে সেন্টেন্সের 5টি ভাগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে এই সেন্টেন্সগুলো গঠন করা হয় এবং প্রত্যেকটা সেন্টেন্স কোনটার কি কাজ সেটাও কিন্তু দেখব। তাহলে চলো আমরা ফাংশন অনুযায়ী সেন্টেন্সের ভাগগুলো দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। অপটেটিভ প্রার্থনাসূচক বাক্য এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মানে হচ্ছে বিস্ময়বোধক বাক্য। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। যে বাক্য দ্বারা কোনো কিছুর বর্ণনা করা হয়, যে কোনো কিছুর বর্ণনা করা হবে, এই বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে না, কোনো আদেশ দেওয়া বোঝাবে না, কোনো অনুরোধ করা বোঝাবে না, কোনো উপদেশ দেওয়া বোঝাবে না, প্রার্থনা বোঝাবে না, বিস্ময় বোঝাবে না। তো এগুলো বোঝাবে না। সাধারণ সিম্পল একটা বাক্য যে এর দ্বারা কোনো কিছুর বর্ণনা করা বোঝাবে। আমি বাজারে যাই, তারা এখানে এসেছিল, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, তাদের এখানে কোনো থাকার জায়গা নেই, আমি এই স্কুলে 3 বছর আগে পড়তাম, তারা একটা গাড়ি কিনেছে, আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা ভালোভাবে পড়ছো, সে এখন আর টিভি দেখে না, আমরা মুভিটি দেখিনি। তো এই ধরনের। তো আমরা যত কথা বলি, আমাদের কথাবার্তার প্রায় 80% বাক্যই কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য হয়ে থাকে। তো যদি আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনের নিয়মটা ভালো করে জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমরা বেশিরভাগ কথাই আমরা কিন্তু ইংরেজিতে বলতে এবং লিখতে পারবো। তো খুব সহজ একটা সূত্র রয়েছে, চলো আমরা সূত্রটা দেখে বাক্যগুলো গঠন করা শিখে নিই। দেখো, সূত্রটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস যদি এক্সট্রা পার্ট থাকে তাহলে সেই পার্টটা শেষে হবে। মূল সূত্রটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপর আমরা ভার্ব লিখব, তারপর আমরা অবজেক্ট লিখব। এই সূত্রটা জানলেই আমরা কিন্তু আমাদের বেশিরভাগ সেন্টেন্স আমরা সহজেই গঠন করতে পারবো। তাহলে দেখো, আমি দুটো এক্সাম্পল নিয়েছি। প্রথম সেন্টেন্সে বলেছি যে তারা মাঠে ফুটবল খেলে। তারা মাঠে ফুটবল খেলে। দেখো, সাবজেক্টকে, সাবজেক্ট কিন্তু তারা, তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে। আমরা লিখলাম দে, দে। এবার খেলাটা হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে খেলা। তারা খেলে, তাহলে দে প্লে, দে প্লে। এবার কি খেলে? অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে ফুটবল। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে। এবার কোথায় ফুটবল খেলে? মাঠে, এক্সট্রা পার্ট, মাঠে। এক্সট্রা পার্ট সাধারণত প্রিপজিশন দিয়ে হয়ে থাকে অথবা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল অর্থাৎ যে আমি তাকে কাল দেখেছিলাম, তাহলে আই স হিম, আই স হিম, সাবজেক্ট আই, স ভার্ব, হিম তাকে কাল, ইয়েস্টারডে। দেখো, ইয়েস্টারডে বসালাম। বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাডভার্বিয়ালস অথবা প্রিপজিশন এবং তার সঙ্গে আলাদা ওয়ার্ড থাকে। তাহলে দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার এক্সট্রা পার্ট যদি থাকে তো লিখব, না থাকলে লিখব না। অনেক সময় আমাদের অবজেক্টও কিন্তু থাকে না, তো সেক্ষেত্রে
অবজেক্ট আমরা লিখব না। যদি বলি যে আমি খেলি, আই প্লে, তারা খেলে, দে প্লে, সে খেলে, হি বা শি প্লেস। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। এবার পরের এক্সাম্পলটা দেখো, পিউ ফুলগুলি তুলেছে। দেখো পিউ, সাবজেক্ট হচ্ছে পিউ, পিউ। এবার ভার্ব কি? তুলেছে, তুলেছে। এবার দেখো তোলা ইংরেজি হচ্ছে প্লাক, কিন্তু এখানে রয়েছে তুলেছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে তো সহজ সরল একটা সেন্টেন্স ছিল যে তারা মাঠে ফুটবল খেলে, দে ভার্ব প্লে, এখানে ফুটবল বলেছি, কিন্তু এখানে তো তুলেছে, শুধু প্লাক লিখলে তো হবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই যে ভার্ব পার্টটা রয়েছে এখানে কিন্তু একটু টুইস্ট রয়েছে। এখানে শুধু সব ক্ষেত্রে শুধু ভার্ব বসালে কিন্তু হবে না। যখন যে টেন্সের যে সেন্টেন্সটা থাকবে সেই টেন্স অনুযায়ী কিন্তু এই ভার্ব পোর্শনটি হবে। এবার তোমরা বলতে পারো যে কিভাবে আমরা বুঝতে পারবো যে সব ক্ষেত্রে শুধু ভার্ব হবে না, কখনো ইজামার হবে, কখনো হ্যাভ হ্যাজ হবে, কখনো হ্যাড হবে, এরকম যে হবে সেটা কিভাবে বুঝবে? তো এর জন্য তোমাদেরকে কিন্তু টেন্সটা জানতে হবে, টেন্সটা কিন্তু ভালো করে জানতে হবে। তো টেন্স নিয়ে সব ধরনের টেন্সের ভিডিও আমি করে রেখেছি, তোমরা প্লেলিস্টটা চেক করলেই সব ধরনের টেন্সের ভিডিও পেয়ে যাবে। এছাড়াও আমি প্লেলিস্টটা আই বাটনে দিয়ে দেব, তোমরা দেখে নেবে। তাহলে দেখো পিউ ফুলগুলি তুলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুলেছে। তো পিউ, পিউর সঙ্গে হবে হ্যাজ, পিউ হ্যাজ প্লাকড, পিউ হ্যাজ প্লাকড দ্য ফ্লাওয়ার্স। যদি বলি আমি বাঘটি দেখেছিলাম, আই ভার্বের এখানে হবে স, পাস্ট ইনডিফিনিট, আই স দ্য টাইগার। সে 3 দিন ধরে এসেটি লিখছে, এসে প্রবন্ধ, তাহলে সে 3 দিন ধরে প্রবন্ধটি লিখছে। তাহলে হি হ্যাজ বিন রাইটিং দ্য এসে ফর 3 days। হি হ্যাজ বিন রাইটিং, দেখুন হ্যাজ বিন রাইটিং ভার্ব পোর্শনটা কতটা বড় হয়ে গেল। তো এটা জানার জন্য তোমাকে কিন্তু টেন্স জানতে হবে। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য, সূত্র হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার এই অ্যাসারেটিভ সেন্টেন্সকেও আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। দুটি ভাগ কি কি? একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবাচক, নেগেটিভ নাবাচক। দেখো এখানে আমরা দুটো সেন্টেন্স নিয়েছি, তারা মাঠে ফুটবল খেলে, পিউ ফুলগুলি তুলেছে। এই সেন্টেন্সগুলো হচ্ছে হ্যাঁবাচক, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে সূত্রটা হবে সেই সূত্রটা হচ্ছে এটাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু নেগেটিভ সেন্টেন্সের সূত্র কি হবে? নেগেটিভ সেন্টেন্সেরও কিন্তু একটা সূত্র রয়েছে। নেগেটিভ সেন্টেন্সের সূত্রটা কি? এই যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের পর, দেখো সাবজেক্টের পর আমরা অক্সিলিয়ারি ভার্ব, আমি এখানে শুধু এ ইউ এক্স লিখছি, অক্সিলিয়ারি ভার্ব অথবা ডু ভার্ব হবে, অক্সিলিয়ারি ভার্ব অথবা ডু ভার্ব। এরপর আমরা লিখব নট, এরপর কি লিখব? নট। তারপরে বাকি অংশ একই থাকবে। দেখো প্রথম সেন্টেন্সটা আমরা করি, তাহলে বুঝতে পারবে। দে প্লে ফুটবল, দে প্লে, দেখো এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকতো তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বের পর আমরা নট বসিয়ে দিতাম, কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই, আমাদের ডু ভার্ব আনতে হবে। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমাদের ডু ভার্ব আনতে হবে। এবার কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ভার্বটা দেখে বুঝবো। এই ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হতো তাহলে আমরা ডিড লিখতাম। এই ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত থাকতো তাহলে আমরা ডাজ লিখতাম, অর্থাৎ ডু এর সঙ্গে এস বা ইএস যুক্ত হচ্ছে, ডাজ। এই ভার্বের সঙ্গে কিছুই নেই, আমরা শুধু ডু লিখব। তাহলে দে ডু, এবার এর সঙ্গে আমরা লিখব নট।
দে ডু নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলে না। দে ডু নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। পরের সেন্টেন্স, পিউ ফুলগুলি তুলেছে। দেখো অক্সিলারি ভার্ব রয়েছে। যদি বলি পিউ ফুলগুলি তোলেনি, তাহলে পিউ হ্যাজ নট। অক্সিলারি ভার্ব আসছে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পর আমরা শুধু একটা নট বসাবো। পিউ হ্যাজ নট প্লাকড দ্য ফ্লাওয়ার্স। পিউ ফুলগুলি তোলেনি। তারা মাঠে ফুটবল খেলেনি। দে ডু নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। বোঝা গেল অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য কিভাবে গঠিত হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তাহলে যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় সেই বাক্যগুলোকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। আমি দেখো 3টা বাংলা উদাহরণ লিখেছি, যে তারা কি প্রতিদিন ফুটবল খেলে? আকাশ কি মাছ ধরছে? তুমি কখন ঘুমাও? সে কখন এসেছিল? সে কিভাবে কাজটি করলো? তার কি জ্বর সেরেছে? তুমি কি বাজারে গিয়েছিলে? আমি কি কাজটি করব? তো এগুলো। তো এই ধরনের সেন্টেন্স যখন আমরা গঠন করব, তখনও কিন্তু একটা সহজ এবং সুন্দর একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা আমাদেরকে জানতে হবে। দেখো আমাদের 3 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে যেটা আমরা শুরুতে ডু ভার্ব ইউজ করে থাকি। আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে যেটা আমরা শুরুতে অক্সিলারি ভার্ব ইউজ করে থাকি। এবং আরেক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে যেটা আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে থাকি, অর্থাৎ শুরুতে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাই। যে বাক্যগুলোতে কখন, কোথায়, কিভাবে, কেন এই ধরনের বাক্য থাকবে, তো সেগুলোর ক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করব। দেখো সূত্রটা, শুরুতে আমরা ডু ভার্ব অথবা অক্সিলারি ভার্ব ইউজ করব। ডু ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর আমরা সাবজেক্ট বসাবো, তারপর আমরা ভার্ব বসাবো, তারপর অবজেক্ট থাকলে আমরা অবজেক্ট বসাবো, তারপর যদি অন্য ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটা বসাবো। ডু ভার্ব বা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার তারা কি প্রতিদিন ফুটবল খেলে? তবে এই সেন্টেন্সটাকে আমরা একটু অ্যাসার্টিভ সেন্টেন্স যদি করে নেই তাহলে হবে তারা প্রতিদিন ফুটবল খেলে। তাহলে তারা প্রতিদিন ফুটবল খেলে। দে প্লে ফুটবল এভরিডে। দেখো দে প্লে ফুটবল এভরিডে এই সেন্টেন্সটাতে কিন্তু কোথাও কোনো অক্সিলারি ভার্বের ইউজ নেই। তাহলে দে প্লে ফুটবল এভরিডে, এক্ষেত্রে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে সেই অক্সিলারি ভার্বকে আমি সেন্টেন্সের শুরুতে বসাতাম। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাকে ডু ভার্ব আনতে হবে। তাহলে তারা প্রতিদিন ফুটবল খেলে, দে প্লে। প্লে ভার্বটি দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব, প্লে, তাহলে আমরা ডু বসাবো। ডু, এবার সাবজেক্ট দে। ডু দে প্লে ফুটবল, এবার প্রতিদিন এভরিডে। ডু দে প্লে ফুটবল এভরিডে। যদি প্রশ্নটা এমন হতো যে তারা কি প্রতিদিন ফুটবল খেলতো, দেখো পাস্ট টেন্স, তখন আমরা লিখতাম ডিড দে প্লে ফুটবল এভরিডে। যদি থাকতো সে কি প্রতিদিন ফুটবল খেলে, সে খেলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে আমরা লিখতাম ডাজ হি প্লে ফুটবল এভরিডে, ডাজ বসাতাম। বোঝা গেল? এবার আমরা পরের সেন্টেন্সে দেখছি আকাশ কি মাছ ধরছে। তাহলে আকাশ মাছ ধরছে। আকাশ ইজ ক্যাচিং ফিশ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স ইজ, তো ইজটাকে আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো অক্সিলারি ভার্ব। তাহলে ইজ আকাশ ক্যাচিং ফিশ। আকাশ কি মাছ ধরছে, ইজ আকাশ ক্যাচিং ফিশ। পিউ কি ফুলগুলি তুলেছে, তাহলে হ্যাজ পিউ প্লাকড দ্য ফ্লাওয়ার্স।
তুমি কি কাজটি করেছো? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? বোঝা গেল? পরের সেন্টেন্স, তুমি কখন ঘুমাও? দেখো কখন রয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড ইউজ হবে। তো ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করে আমরা যখন সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করব, তো তখন এই সূত্রটি হবে, সেম সূত্র, শুধু শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড ইউজ হবে। ডাব্লিউএস ওয়ার্ড, সেম সূত্র, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস তারপর ডু ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা সেন্টেন্স অনুযায়ী ডু বা অক্সিলারি ভার্ব ইউজ করবো। দেখো তুমি কখন ঘুমাও? তুমি ঘুমাও, ইউ স্লিপ। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা ডু ভার্ব বসাবো। তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, কখন, কখন মানে হোয়েন, তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসালাম হোয়েন। এবার ডু, হোয়েন ডু ইউ স্লিপ, হোয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও। সে কখন ঘুমায়? তাহলে সে ঘুমায়, হি স্লিপস, তাহলে সে কখন ঘুমায়? হোয়েন ডাজ হি স্লিপ। এবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরেও আমার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও রয়েছে, সব বিষয় সম্বন্ধে আমার ভিডিও করা রয়েছে। তো সেই ভিডিওগুলো যদি আরেকবার দেখে নাও, সম্পূর্ণ ক্লাসটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর, তাহলে তোমাদের কনসেপ্টটা কিন্তু আরও ক্লিয়ার হবে। এবার আমরা জানব ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে। ইম্পারেটিভ সেন্টেন্সের মানে হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা আদেশ করা বোঝায়, অনুরোধ করা বোঝায় এবং উপদেশ দেওয়া বোঝায়। তো এই সেন্টেন্সগুলো দ্বারা এই তিন ধরনের মনের ভাব প্রকাশ করে, আদেশ, অনুরোধ এবং উপদেশ। দেখো আমি তিন ধরনের তিনটি সেন্টেন্স লিখেছি এবং এই সেন্টেন্সগুলোকে এখন আমরা দেখব কিভাবে ইংরেজিতে করে। এর একটা সূত্র রয়েছে, ফর্মটা হচ্ছে প্রথমে ভার্ব হবে, ভার্ব অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের মেইন ফর্মটা হবে ভার্ব প্লাস অবজেক্ট, ব্যাস আর কিচ্ছু নেই, ভার্ব প্লাস অবজেক্ট। এবার সাবজেক্টটা কি হয়? এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা সবসময় ইউ হয়। তো যেহেতু সবসময় সাবজেক্টটা ইউই হয়, তাই এক্ষেত্রে ইউটা উজ্জ থাকে, ইউটা হয় না। দেখো প্রথম সেন্টেন্সটি দেখো, বলছি যে দরজাটি বন্ধ করো। কাকে বলছি? তোমাকে বলছি যে দরজাটি বন্ধ করো, অর্থাৎ তুমি দরজাটি বন্ধ করো। তাই এই তুমি এটা উজ্জ থাকে, এটা লিখতে হয় না। তাহলে দরজাটি বন্ধ করো, তাহলে এখানে ভার্ব কোনটি? ভার্ব হচ্ছে বন্ধ করা। তাহলে বন্ধ করা ইংরেজি কি? বন্ধ করা ইংরেজি হচ্ছে শাট। তাহলে আমরা প্রথমে ভার্ব লিখব, কি লিখব? শাট। শাট কি বন্ধ করতে বলছে? দরজাটি, শাট দ্য ডোর, শাট দ্য ডোর। এই সেন্টেন্সটির দ্বারা কিন্তু আদেশ বোঝাচ্ছে। তো যখন আদেশ বোঝাবে তখন আমরা ভার্ব প্লাস অবজেক্ট এই সূত্রটি ব্যবহার করে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো করে থাকি। দরজাটি বন্ধ করো, শাট দ্য ডোর। দরজাটি খোলো, ওপেন দ্য ডোর। বাজারে যাও, গো টু দ্য মার্কেট। এখানে এসো, কাম হিয়ার। ওখানে যাও, গো দেয়ার। তো ভার্ব প্লাস অবজেক্ট। পরের সেন্টেন্সটা দেখো, বলছি আমাকে এক গ্লাস জল দাও। দেখো এই সেন্টেন্সটি দ্বারা মনের ভাবটা কি প্রকাশ করছে? যে আমাকে এক গ্লাস জল দাও। সাধারণ ক্ষেত্রে কি হয়, কোনো কিছু আমি কারোর কাছে চাইছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আদেশ করতে পারি না, আমরা তাকে অনুরোধ করি। এই সেন্টেন্সটিকে আমরা এভাবেও বলতে পারি যে দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, অথবা অনুগ্রহ করে আমাকে এক গ্লাস জল দাও। তো এইভাবেও কিন্তু সেন্টেন্সটা আমরা বলতে পারি। কিন্তু আমি একদম ডাইরেক্ট লিখেছি যে আমাকে এক গ্লাস জল দাও, কারোর কাছে আমি কিছু চাচ্ছি। তো আমি যখন কারোর কাছে কিছু চাইবো, তো তখন সেটা অনুরোধের টোন হবে। তো যখন সেটা অনুরোধ বোঝাবে, তো সেক্ষেত্রে আমরা এই যে ভার্ব প্লাস অবজেক্ট এর আগে একদম শুরুতে শুধু প্লিজ কথাটা লিখব, যেহেতু আমরা অনুরোধ করছি যে প্লিজ। প্রথমে আমরা লিখছি প্লিজ, প্লিজ। এবার দাও, দাওটা হচ্ছে ভার্ব,
দেওয়া, গিভ, সূত্রের ভার্বটা আগে লিখব। তাহলে প্লিজ গিভ, ভার্ব হয়ে গেল। এবার অবজেক্ট, আমাকে এক গ্লাস জল দাও। কাকে? আমাকে, মি, গিভ মি, আমাকে দাও। কি দেবে? এক গ্লাস জল। অবজেক্ট, এক গ্লাস জল। তাহলে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, অনুগ্রহ করে আমাকে এক গ্লাস জল দাও। এবার এখানে দয়া করে বা অনুগ্রহ করে কথাটা নেই, কিন্তু এই যে টোনটা আমাদের ধরতে হবে। তখন আমরা প্লিজ বলবো। আমরা এই যে দরজাটি বন্ধ করো, এটাকেও কিন্তু আমরা অনুরোধ হিসেবেও বলতে পারি। প্লিজ শাট দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ডু দ্য ওয়ার্ক, অনুগ্রহ করে কাজটি করুন। আমাকে একটা কলম দাও, প্লিজ গিভ মি এ পেন। তো এইভাবে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স গঠন করতে পারি। এবার পরের সেন্টেন্স, তোমার বাবা মাকে মান্য করো। এটা কিন্তু একটা উপদেশ, যে আমি উপদেশ দিচ্ছি যে বাবা মাকে মান্য করো, বাবা মাকে শ্রদ্ধা করো, শিক্ষকদের শ্রদ্ধা করো। তো এক্ষেত্রেও একই সূত্র হবে, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে মান্য করা হচ্ছে এখানে ভার্ব, মান্য করা ইংরেজি ওবে। তাহলে আমরা ভার্বটা লিখছি ওবে। ওবে ইয়োর প্যারেন্টস, ওবে ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে মান্য করো, শিক্ষকদের শ্রদ্ধা করো, রেসপেক্ট ইয়োর টিচার্স, সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, স্পিক ভার্ব, দ্য ট্রুথ অবজেক্ট। এবার সব সময় বলছি, এই জন্য আমরা অলওয়েজ বলছি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে বোঝা গেল, যখন কোনো সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাবে তখন সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যখন সেই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে করব তখন আমরা প্রথমে ভার্ব লিখব, তারপর অবজেক্ট লিখব। এবার আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, তো সেই সেন্টেন্সগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। ইচ্ছা বা প্রার্থনা, তুমি দীর্ঘজীবী হও, আমরা একটা প্রার্থনা করছি যে তুমি দীর্ঘজীবী হও। তো এই ধরনের সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ভগবান তোমাদের আশীর্বাদ করুন, ভগবান তোমাদের আশীর্বাদ করুন, আমরা ইচ্ছা পোষণ করছি, ভগবান তোমাদের আশীর্বাদ করুন। এটা একটা প্রার্থনারও টোন রয়েছে কিন্তু এখানে। তোমরা সুখী হও। তো এই ধরনের সেন্টেন্স গঠন করা খুব সহজ। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সূত্রটা রয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে আমরা শুধু মে কথাটা লিখব। কি লিখব? সবার প্রথমে আমরা মে লিখব, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। শুরুতে মে, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সূত্রটা সেই সূত্রটাই। তাহলে তুমি দীর্ঘজীবী হও, সাবজেক্টকে তুমি, তুমি হচ্ছে সাবজেক্ট, ভার্ব দীর্ঘজীবী হও, অবজেক্ট নেই। অবজেক্ট যদি না থাকে তাহলে আমরা কিন্তু অবজেক্ট লিখব না। তাহলে আমরা কী লিখব? প্রথমে মে লিখলাম, মে, সূত্রে একটা মে রয়েছে, মে লিখলাম। এবার সাবজেক্ট হচ্ছে তুমি, মে ইউ লিভ লং, অনেক দিন বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। বোঝা গেল? পরের সেন্টেন্সটা দেখো, ভগবান তোমাদের আশীর্বাদ করুন, ভগবান তোমাদের আশীর্বাদ করুন, আশীর্বাদ করা ব্লেস। তাহলে আমরা শুরুতে মে লিখব, সূত্রে দেখো মে রয়েছে। এবার গড, সাবজেক্ট হচ্ছে গড, মে গড, ভার্ব ব্লেস, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ,
ভগবান তোমাদের আশীর্বাদ করুন। পরের সেন্টেন্স, তোমরা সুখী হও। তোমরা সুখী হও, লিখলাম মে, মে ইউ সাবজেক্ট, তোমরা ইউ, এবার হওয়া বি, মে ইউ বি হ্যাপি। তোমরা সুখী হও, মে ইউ বি হ্যাপি। রাজা দীর্ঘজীবী হোক, আমরা প্রার্থনা করছি রাজা দীর্ঘজীবী হোক। মে দ্য কিং লিভ লং। তো এই ধরনের সেন্টেন্সটিকে আমরা একটু মে ছাড়াও কখনো কখনো লিখে থাকি, আমরা বলে থাকি লিভ লং দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক, লিভ লং দ্য কিং। তাহলে বোঝা গেল অপটেটিভ সেন্টেন্স প্রার্থনাসূচক বাক্য সূত্রটা হচ্ছে মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যদি অবজেক্ট থাকে তাহলে লিখব। তো এবার দেখব সবার লাস্ট সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা সাডেন কোনো এক্সপ্রেশন প্রকাশ করে, যেমন আনন্দ, দুঃখ, বেদনা এই ধরনের, তখন সেই সেন্টেন্সগুলো হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন কি আনন্দ, আমরা ম্যাচটা জিতেছি, হঠাৎ আনন্দ প্রকাশ করছে। আবার বলছে হায়, লোকটি আর বেঁচে নেই, হঠাৎ আমরা কোনো দুঃখ প্রকাশ করছি। আবার বলছি বাহ, কি সুন্দর দৃশ্য, অর্থাৎ হঠাৎ একটা বিস্ময়ের বহিঃপ্রকাশ। তো এই ধরনের সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা দুইভাবে গঠন করে থাকি। একটা হচ্ছে আমরা যে বিস্ময়টা প্রকাশ করছি, সেই বিস্ময় প্রকাশ করার জন্য বিশেষ কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটা লিখব, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সূত্র রয়েছে সেটা ইউজ করব। অর্থাৎ যখন আমরা আনন্দ প্রকাশ করছি, যেমন বলছি কি আনন্দ, আমরা ম্যাচটি জিতেছি, তো কি আনন্দ যখন আমরা বলছি তখন আমরা বলছি হুররে। তো এই যে হুররে, বা যখন দুঃখ প্রকাশ হচ্ছে অ্যালাস, বা কখনো বিরক্তি প্রকাশ হচ্ছে ছি, ফাই, তো এই ধরনের এক্সক্লামেশন ওয়ার্ড ইউজ করব। তারপর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সূত্র রয়েছে সেটা ইউজ করব। দেখো বলছে যে কি আনন্দ, আমরা ম্যাচটি জিতেছি, তো কি আনন্দ এটা প্রকাশ করার জন্য আমরা লিখব হুররে, হুররে। এবার নোট অফ এক্সক্লামেশন, এক্সক্লেমেশন চিহ্ন, হুররে। এবার সাবজেক্ট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। দেখো হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটি জিতেছি। আমরা ম্যাচটি জিতেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, অর্থাৎ একদম অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। পরের সেন্টেন্স, হায়, লোকটি আর নেই, অর্থাৎ লোকটি আর বেঁচে নেই। তাহলে হায়, তা এর এক্সপ্রেশনটা কি অ্যালাস, অ্যালাস। এবার নোট অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন চিহ্ন, দ্য ম্যান ইজ, লোকটি হয়, দ্য ম্যান ইজ নো মোর, আর নেই, লোকটি আর বেঁচে নেই, দ্য ম্যান ইজ নো মোর, এভাবে আমরা বলে থাকি। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করার আরেকটি পদ্ধতি রয়েছে, হাউ বা হোয়াট ইউজ করে আমরা এই ধরনের সেন্টেন্স বলে থাকি। যেমন বলেছে যে আমরা সেখানে কতই না সুখী ছিলাম, আমরা সেখানে কতই না সুখী ছিলাম। তো এই ধরনের সেন্টেন্স কীভাবে করব, হোয়াট বা হাউ ইউজ করব আমরা। তো দেখো বলেছে আমরা সেখানে কতই না, কতই, তো কতই যখন ইউজ করব তাহলে কত, তাহলে সেক্ষেত্রে কত বা কতই, এক্ষেত্রে আমরা হাউ বলে থাকি, যে হাউ। তাহলে আমরা সেখানে কতই না সুখী ছিলাম, আমরা কিভাবে করব, আমরা শুরুতে লিখব হাউ, হাউ হ্যাপি উই ওয়ার, ছিলাম বলেছে তাই ওয়ার হলো ওয়ার, এবার সেখানে দেয়ার, হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার। এক্ষেত্রে এক্সক্লেমেটরি চিহ্নটা সবার শেষে হবে,
হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, আমরা সেখানে কতই না সুখী ছিলাম। কি সুন্দর দৃশ্য, কি তাহলে হোয়াট এ বিউটিফুল সিন। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স দুইভাবে গঠন করতে পারি, এক্সক্লেমেশন ওয়ার্ড তারপর অ্যাসারেটিভ সেন্টেন্সের সূত্র দিয়ে, অথবা হোয়াট বা হাউ ইউজ করে। তাহলে বোঝা গেল। আশা করছি সেন্টেন্সের এই ক্লাসটি দেখার পর এবং এই ক্লাসে আমি যে যে ভিডিও দেখার কথা বলেছি সেই ক্লাসগুলি যদি তোমরা ঠিকঠাক দেখে এই ক্লাসটি শিখে নিতে পারো, তাহলে যে কোনো ধরনের সেন্টেন্স গঠনে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তাহলে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে।